শুক্রবারে জোড়া ভূমিকম্প হয়, তারপর আজ শনিবার আবার ভূমিকম্প হয় মায়ানমারে। আজ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3, যদিও গতকাল সেটা 7-এর ওপর ছিল। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা 11:50 পরপর দুবার কম্পন অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7, আর এর প্রভাব পড়েছিল কলকাতা, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। একটু বেলা গড়ালো, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনার একাংশের বাসিন্দারা আবার এই কম্পনের টের পেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকেই, দেওয়ালে টাঙানো ছবি নড়তে থাকে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন ভূমিকম্প হয়েছে ভেবে। আমরা আফটার শকের একটা প্রভাব দেখেছিলাম। মায়ানমারের ভূমিকম্পর একটা ছোট্ট রেশ মাত্র এসেছিল এবং তাতেই এত আতঙ্ক। এবার ভাবুন তো, যদি সত্যি আমাদের আরো কাছে এই ভূমিকম্প হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? কেন হয় ভূমিকম্প? সহজভাবে আমি আপনি বলতে পারি, দুটো টেকটনিক প্লেট তারা শিফট করে, একে অপরের উপর উঠে যায়, সেই কারণে হয়। শুধুই কি তাই? বারবার সাইক্লোন, তীব্র তাপপ্রবাহ কেন হয়? আমার আপনার খামখেয়ালিপনা, প্রকৃতির নয়। আজ এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে সুজিব বাবু রয়েছেন, সুজিব কর, আবহবিদ, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজিব বাবু নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। সুজিব বাবু, দেখুন, আমরা মানুষ, আমরা সিভিলাইজড হয়েছি, কিন্তু বেসিক গুলো মাঝে মাঝে ভুলে যাই, ভুলে গেছিও। কেন হলো, কালকে কি হলো, এসব নিয়ে তো আলোচনা করব, কিন্তু তার আগে এই যে পশ্চিমবঙ্গে কিংবা বাংলায়, এই ভূখণ্ডে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব ভারতে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। একাধিক রিপোর্টস আছে এই নিয়ে। সাইক্লোনের প্রবণতা বাড়ছে, তীব্র তাপপ্রবাহ। মার্চের শেষে আজকে দমদম 40 ডিগ্রিতে পড়ছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম 42 ডিগ্রি। এগুলো কি প্রকৃতির খামখেয়ালিপনা সুজিব বাবু, নাকি এগুলো আমাদের খামখেয়ালিপনা, যার খেসারত এখন দিচ্ছি আমরা? বেসিক্যালি দেখুন, আমাদের ঠিক খামখেয়ালিপনাও বলবো না, কারণ আমরা মানুষেরা আধুনিক সভ্যতার মানুষ। আমরা দ্রুত গতিতে প্রকৃতিকে নিকৃষ্টভাবে কি করব, নিংড়ে নিয়েছি, যার ফলে আলটিমেটলি প্রকৃতি তার সম্পূর্ণভাবে ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। আজকে যতগুলো ইনসিডেন্টসের কথা আপনি বলছেন, ভূমিকম্প, সাইক্লোন বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় যে আমাদের কাছে নেমে আসছে, প্রত্যেকটা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রভাব। বেসিক্যালি যেটা ঘটছে সেই জায়গাটা একটু দূর থেকে বলতে হবে। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে। আপনারা জানেন ভালো করে, উত্তর মেরুতে বরফ প্রায় শেষের দিকে, পার্বত্য অঞ্চলগুলোতে বরফ গলে গেছে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা দ্রুত গতিতে বাড়ছে। এই যে সমগ্র পৃথিবীব্যাপী ভূমিভাগ এবং জলভাগের এই যে বিন্যাস, সেই বিন্যাস একটা অদ্ভুত ভারসাম্যে থাকে। সেই ভারসাম্যটাই আজকে কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়ার ফলে কি হয়েছে, সমগ্র পৃথিবীর যে সমস্থিতিস্থাপকতা সেটা আজকে বিঘ্নিত। এবারে পৃথিবীতে যখনই এই ধরনের সমস্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটে, পৃথিবী তখন তার নিজস্ব শক্তি দিয়ে সেটাকে রিগেন করার চেষ্টা করে। অর্থাৎ প্রকৃতি আমাদের কোনোভাবে খামখেয়ালিপনা দেখাচ্ছে না, সে তার যে ইমব্যালেন্স নেচারটা হয়ে গেছে সেইটাকে সে ফেরত আনার চেষ্টা করছে। এই ফেরত আনতে গিয়ে আলটিমেটলি যেটা ঘটছে, পৃথিবীর স্বাভাবিকভাবে যে ভূত্বকের যে বিন্যাসটা আমরা উপর থেকে দেখছি, তার তলায় রয়েছে অসংখ্য ফল্ট লাইন। সেই সমস্ত ফল্ট লাইনগুলো অত্যন্ত অ্যাক্টিভ হয়ে পড়ছে, তার কারণ সারফেস ব্যালেন্স হারিয়ে ফেলেছে বলে। আপনারা কালকে খেয়াল করবেন, কালকে যে অঞ্চলে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেটা বেসিক্যালি ডাউকি চ্যুতিরেখা এবং হিমালয়ান মার্জিন ফল্টের যে জায়গাটা ঠিক সংযুক্ত হয়েছে মান্দালয়ের কাছাকাছি, ঠিক সেই জায়গাটাতে কিন্তু এই সংযোগ স্থলটাতেই ভূমিকম্পের উপকেন্দ্রটা ছিল। বেসিক্যালি এই যে ডাউকি ফল্ট লাইন বলছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে বিস্তৃত, এই ডাউকি চ্যুতিরেখার সাথে সংযুক্ত হচ্ছে ইওসিন হিঞ্জ চ্যুতিরেখা, যেটা কিন্তু কলকাতার মাটির তলদেশ দিয়ে গেছে। ডাউকি চ্যুতিরেখা থেকে এই ইওসিন হিঞ্জ কম্পনটাকে গ্রহণ করেছে, কলকাতা কেঁপে উঠেছে, দক্ষিণবঙ্গ কেঁপে উঠেছে।
অপরদিকে যেহেতু হিমালয়ান ফ্রন্ট ফল্ট লাইন দিয়ে সম্পর্কিত, সেই কারণের জন্য হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল কম্পনের প্রভাবে পড়েছে। অপরদিকে যে মায়ানমার এবং ভারত সীমান্তে যে ফল্ট লাইনটা রয়েছে, সেই ফল্ট লাইন অ্যাকচুয়ালি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের প্রান্তবর্তী ফল্ট লাইনের সঙ্গে যুক্ত। সেই ফল্ট লাইন দিয়ে কম্পন অ্যাকচুয়ালি স্থানান্তরিত হয়েছে থাইল্যান্ডে, যে কারণের জন্য থাইল্যান্ডেও কিন্তু হ্যাঁ হ্যাঁ যে কারণের জন্য যেহেতু একই ফল্ট লাইনের ওপরে, সেই কারণের জন্য থাইল্যান্ডেও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর একটা বিপর্যয় দেখা গেছে। বেসিক্যালি আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি, বিশেষত 2013 সালের পর থেকে নেপালে ভূমিকম্প, কলকাতা কাঁপছে, সিকিমে ভূমিকম্প, কলকাতা কাঁপছে, নর্থ ইস্ট ইন্ডিয়া, শিলং মালভূমি, বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এমনকি মায়ানমারের ভূমিকম্পেও কলকাতা কিন্তু অতীতে কেঁপে উঠেছে।